This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বলেছেন তিনি দিদি হিসেবে এসেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। কিন্তু সৌরভ, তুমি একটু আগে যে আন্দোলনকারীর সঙ্গে কথা বলছিলে তিনি জানিয়েছেন যে আমরা এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলাম, যিনি অ্যাডমিনিস্ট্রেশন হেড, যিনি একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারবেন। মুখ্যমন্ত্রী আজকে গেছিলেন, সেখানে বেশ কয়েকটা বিষয় তাৎপর্যপূর্ণ। তিনি যেটা বলেছেন, তিনি একা সরকার চালান না। তিনি বলেছেন আজ পর্যন্ত দুর্নীতির কোনো টেন্ডার তার কাছে এসে পৌঁছয়নি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এত কিছুর পর জট কি কাটলো? কোটি টাকার প্রশ্নে এখনো পর্যন্ত আন্দোলনকারীরা পরিষ্কার করে জানিয়ে দেননি তাদের পরবর্তী কি সিদ্ধান্ত হবে। তারা জানিয়ে দেবেন, কিন্তু আন্দোলনের স্পিড যে একরকম থাকবে মুখ্যমন্ত্রী যার পরপরে কিন্তু তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের এখনো দাবি যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বসতে চান, এই মুহূর্তে বললে তারা এই মুহূর্তে বসতে চান বলছেন আন্দোলনকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1টার পরে সেখানে গিয়ে পৌঁছন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি কি কথা বলেছেন এক ঝলক চট করে দেখুন, তারপরে আসছি। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব, আমাকে একটু সময় দিন। এই মুহূর্তে টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো পুরোটাই দেখলেন, কি মনে হয় জট কি কাটবে নাকি যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে? দেখুন, এর উত্তর যারা আন্দোলন করছেন তারা দিতে পারেন। আমরা একটা রাজনৈতিক দুর্বল চিত্রনাট্য মঞ্চস্থ হতে দেখলাম। যদি আলোচনা করারই হতো তাহলে সেদিনই আলোচনা করতে হতো। লাইভ স্ট্রিমিং এর যে প্রশ্নটা সামনে নিয়ে আসা হয়েছিল সেটা তো আর বলার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার এই মুহূর্তে বর্তমান সরকারের নেই, কারণ প্রত্যেকটি প্রশাসনিক বৈঠক হয় খোলা হাওয়ায় মানুষের সামনে। মুখ্যমন্ত্রী বলেন আমার জীবন খোলা কাগজের মতো, আমার প্রশাসন মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে। তো সেখানে দাঁড়িয়ে এসপি এবং জেলা শাসককে বিভিন্ন সময় ধমকও দেন তিনি, এবং কাদের উপস্থিতিতে? চিফ সেক্রেটারি, ডিআইজির উপস্থিতিতে। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন এমএলএ, স্থানীয় নেতা, জেলা পরিষদের সদস্য, এমনকি সভাধিপতি, আবার কোনো কোনো ক্ষেত্রে এমএলএ এমপিদেরও তিনি ধমক দেন। কাউকে বোমাবাজ বলে প্রতিষ্ঠিত করে দেন, পরে আবার তাকে এমএলএ বানিয়ে দেন। তো এইগুলো দেখতে দেখতে তো বাংলার মানুষ অভ্যস্ত আছে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যে কথা গিয়ে বললেন, পাশেই তো স্বাস্থ্য ভবন, তাদের সঙ্গে কথা বলে মিটিয়ে নিলেই তো হয়। কিন্তু আমরা বিশ্বাস করি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম বলে যে কথা মুখ্যমন্ত্রী বললেন, 2015 সালে বিধানসভায় এই নিয়ে বিতর্ক হয়। যে স্থানীয় এমএলএ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়, কিন্তু বিরোধী দল হলে সেখানে ওপর থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ বা অন্য কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে। এর সদুত্তর সেদিন শশী পাঁজা দাঁড়িয়ে বিধানসভায় দিতে পারেননি। প্রেসিডেন্টটা ভেঙেছে তৃণমূল কংগ্রেস। আজকে রোগী কল্যাণ সমিতির নামে সমান্তরাল ভাবে একটা দলীয় প্রশাসন চালাচ্ছে, হসপিটালের বাইরে থেকে হসপিটাল পরিচালিত হচ্ছে। এর দায়ভার কার নিতে হবে? এর দায়ভার তো মুখ্যমন্ত্রীর। আর আজকে যদি যে কথা উনি বলছেন যে আমি 27 দিন অনশন করেছি, আমাকে কেউ দেখতে আসেনি, বাংলার মানুষ ভুলে যায়নি। মঞ্চে পৌঁছেছিলেন রাজনাথ সিং, পার্লামেন্টের 2 কক্ষ অচল করে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতে গিয়ে যে মৃত্যুর অন্ধগলিতে ঢুকে পড়েছিলেন, তার মধ্যে থেকে বার করে নিয়ে আসে বিজেপি। আর সেই বিজেপি কর্মী, যে বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি কংগ্রেসের লেবার গ্রুপে না থাকলে এই দলটা কোনোদিন পৃথিবীর আলো দেখতে পেত না। 2016 সাল থেকে আজ পর্যন্ত তাদের 217 জন কর্মীকে খুন করেছে। এই দলের অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক মনোভাব এবং দুর্ভাগ্যজনকভাবে এই আন্দোলনের মধ্যে, তার কারণে এই আন্দোলনের মধ্যে আজকে কিছু অতিবাম লোকজন ঢুকে পড়ছেন। তারা আবার এখানে বিভিন্ন ধরনের স্লোগান বা পোস্টারও দিচ্ছেন। শোনা যাচ্ছে গ্রেপ্তার করা হয়েছে,
কিন্তু আর কি করে তাদের হাতে বিভিন্ন ধরনের এই ধরনের অডিও ক্যাসেট পৌঁছে যাচ্ছে। পুলিশ আর প্রশাসনের সঙ্গে শাসক দলের কোথাও কোনো পার্থক্য নেই, মানুষ কিন্তু এটাও দেখছে। তবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জুনিয়র ডাক্তারদের। ধন্যবাদ শ্রমিক বাবু। ডক্টর কৌশিক চাকির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ডক্টর চাকি, আপনি নিশ্চয়ই পুরো বিষয়টা শুনেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে একটার কিছু পরে স্বাস্থ্য ভবনে যান, সেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি যেটা বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এখানে আসেননি, এসেছেন দিদি হিসেবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে কটা কথা বলেছেন তার মধ্যে বেশ কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তিনি একা চালান না, আজ পর্যন্ত দুর্নীতির কোনো টেন্ডার তার কাছে পৌঁছায়নি, এবং জুনিয়র ডাক্তারদের বলেছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন, তিনি তার যথাযথ অ্যাকশন নেবেন। গোটা বিষয়টাকে আপনি দেখছেন কিভাবে? দেখুন, চিকিৎসক এবং জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরদের পক্ষ থেকে প্রথমত আমরা বলতে চাই যে এইটা নিয়ে এই নক্কারজনক ঘটনাটা নিয়ে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, সেই ঘটনা নিয়ে কোনো রকম রাজনৈতিক কুটকাচারিতে আমরা যেতে চাই না, সেই অঙ্গনওয়াড়িতে আমরা যেতে চাই না। আমরা পরিষ্কার বলছি, জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা মিলে যে 5 দফা দাবি আমরা দিয়েছি, তার সঙ্গে আরো কিছু দাবি আছে, যেটা হচ্ছিল যে অগণতান্ত্রিক ভাবে তৈরি করা যে রোগী কল্যাণ সমিতিকে উনি আজকে ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমরা দাবি করছি যে এই যে পুরো দুষ্টচক্র চলছিল, তার যে হাতুর ঘর মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল 2022-এর ইলেকশনের পর থেকেই কিন্তু এইসব ঝামেলাগুলো শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে আজকে অভয়ার মৃত্যু হলো। সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকেও কিন্তু রাজনীতি মুক্ত করতে হবে, সেখান থেকেও কিন্তু সমস্ত দুষ্ট মানুষগুলোকে ইমিডিয়েটলি সরাতে হবে, এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার টেবিলে বসে তাদের 5 দফা শর্ত মেনে নিয়ে তবেই তারা কাজে ফেরার কথা যদি ভাবেন, আমাদের সমস্ত সমর্থন থাকবে। তাই মুখ্যমন্ত্রী যে অবশেষে 35 দিন পরে এসছেন, তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ ডক্টর চাকি। আমরা কথা বললাম ডক্টর কৌশিক চাকির সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছিলেন একটার কিছু পরে। বেশ খানিকক্ষণ সময় তিনি থাকেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি কি বলেছেন শুনুন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদবাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। আমি ইউপি পুলিশ নই, ওরা এসমা জারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্তে থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার পর কি বলেছেন তার একটা ঝলক আমরা দেখালাম। তিনি বারবার যে কথা বলেছেন, ওখানে দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ওখানে যাননি, গেছেন দিদি হিসেবে। কিন্তু মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের অনেকেই বললেন যে তারা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন, যিনি অ্যাডমিনিস্ট্রেটর এবং প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা নিতে পারবেন। আর কি বলেছেন তারা শুনুন। আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রতি সমর্থক বলে আমরা এটাকে মনে করি, এবং একজন অভিভাবকের দিক থেকে এই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই দৃষ্টিভঙ্গি আজ 34 দিন পরে কেন, আরো আগে হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। কিন্তু ঠিক আছে, রাগ বসা জেদাজেদির কোনো জায়গা নয়। আমি মনে করি যদি তিনি চেয়েছেন আলোচনা করতে, আমরা আলোচনা করতে রাজি আছি। উনি যেখানে বলবেন, যে কোনো জায়গায় বলবেন, যে কোনো সময় বলবেন। দাবি এক থাকছে, 5 দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাতে আমরা রাজি নই। আমি আপনাদের বড় বোন হিসেবে আমি এটা কি একটা অলিভ ব্রাঞ্চ, এটা আলটিমেট ফ্যাক্ট না, কল্পনার কোনো জায়গা নয়। আমরা মানবিক মুখ দেখিয়েছেন, যেমন আমরা 35 দিন থেকে আমরাও মানবিক মুখ দেখিয়েছি। তাহলে আমরা আলোচনা চাই। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের সামনে থেকে চলে যাওয়ার পর আন্দোলনকারী চিকিৎসকরা যে বক্তব্য রেখেছেন তার একটা অংশ শোনালাম আমরা। এছাড়াও আরো অনেক বক্তব্য রেখেছেন, কিন্তু মূল বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত তারা তাদের আন্দোলনে অনড় আছেন। তারা যে 5 দফা দাবি রেখেছিলেন প্রশাসনের সামনে, সেই 5 দফা দাবি রয়েছে। তারা বারবার বলছেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই, যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনা হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে তারা প্রথম দিন থেকে যে শর্ত দিয়ে এসেছেন লাইভ স্ট্রিমিং করতে হবে, আজকেও কিন্তু তারা অনড় রয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর আন্দোলনকারীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন শুনুন। আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং তাই মাত্র 1 মাসের মধ্যে যারা এসছে তাদের কথা খুনের সাথে, মার্ডারের সাথে, দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য বেশ কয়েকটা, যার একটা তিনি একা সরকার চালান না জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোষীরা তার বন্ধু নন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন নিশ্চিন্তে থাকুন, অ্যাকশন ঠিক সময় নেওয়া হবে। তিনি বলেছেন আপনারা কেউ কেউ ভাবছেন যে কেউ আমার বন্ধু নয়, আমি তাদের চিনিও না, মানে দোষীদের কথা বলেছেন তিনি। ঘটনাগুলো ঘুর পথে তার কাছে যায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডক্টর সজল বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বিশ্বাস, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যাওয়ার পর, তার বক্তব্য রাখার পর ঘটনার ইতি পড়লো, নাকি যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে আন্দোলন? ঘটনার ইতি পড়ার তো কোনো জায়গা নেই, কারণ এখনো পর্যন্ত যারা প্রকৃত দোষী, যারা ধর্ষণের সাথে জড়িত, তারা কেউই এখনো ধরা পড়েনি, অ্যারেস্ট পর্যন্ত হয়নি। স্বাভাবিকভাবে ইতি পড়ার জায়গা নেই এবং যেসব দুর্নীতির চক্র কাজ করছে, পুরো দুর্বৃত্তায়ন হয়েছে স্বাস্থ্য দপ্তরের, সেটা ভাঙার পদক্ষেপও সেরকম প্রতিশ্রুতিও তিনি দেননি। কিন্তু এটা ঘটনা যে একজন সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধর্নাস্থলে এসছেন, এটা ইতিহাসে খুবই নজিরবিহীন ঘটনা, এরকম খুব একটা ঘটে না। সেই সম্মান জানিয়ে অবশ্যই হয়তো মানুষের কথা ভেবে তারাই সিদ্ধান্ত নেবে, জুনিয়র ডাক্তাররা তাদের জিবি মিটিং এ তারা সিদ্ধান্ত নেবে। সেটা আশা করবো যে এই অচল অবস্থাটাকে হয়তো খানিকটা কাটতে, কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়া উচিত এবং আন্দোলন আরো হয়তো দীর্ঘস্থায়ী করতে হতে পারে বা আরো দৃঢ় পদক্ষেপ নিতে হতে পারে, সেদিকে এগিয়ে যাওয়াটা উচিত। যতক্ষণ পর্যন্ত না দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্তই আন্দোলন হওয়া উচিত বলে আমরা মনে করি এবং সার্বিক ডক্টর ফোরামের পক্ষ থেকে আমরাও এই আন্দোলনের পাশে ততক্ষণ পর্যন্তই থাকবো, এটা আমরা আমাদের দিক থেকেও আমরা বলছি। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। ডক্টর সজল বিশ্বাসের সঙ্গে আমরা কথা বললাম। মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন, তারপর আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন আন্দোলনের স্পিরিট কিন্তু কমবে না, তারা এখনো পর্যন্ত তাদের দাবি দাওয়াতে অনড় রয়েছেন। 5 দফা দাবি আগেও ছিল, এখনো রয়েছে। তারা বলছেন আলোচনায় তারা বসতে চান, কিন্তু শর্ত তাদের ওই যেটা দিয়ে রেখেছিলেন তারাই, যে লাইভ স্ট্রিমিং করতে হবে। দেখা যাক এর পরবর্তী সময় আন্দোলনের গতি প্রকৃতি কি হয়।